আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। ভারত শেখ হাসিনার ব্যাপারে তাদের সিদ্ধান্ত পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। অর্থাৎ তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না। এই মর্মে বাংলাদেশকে তারা পরিষ্কার করে বলে দিয়েছে। গত 30শে জুলাই তাদের সংসদীয় বৈঠকে সংসদীয় প্রতিনিধিদের কাছে নরেন্দ্র মোদী সরকার এই বার্তা পৌঁছে দিয়েছে। এই সংসদীয় কমিটির আবার সভাপতি হচ্ছে কংগ্রেস আধিকারিক শশী থারুর। ইন্ডিয়াতে একটা ভালো নিয়ম প্রচলিত আছে, দেখেন এখানে কিন্তু তাদের যে সংসদীয় কমিটি, এই কমিটির প্রধান করা হয়েছে বিরোধী দলীয় থেকে, অর্থাৎ শশী থারুর কংগ্রেস থেকে। এদের কাছে প্রতি মাসের শেষে তারা তাদের যে দেশের যে কার্যক্রম সামগ্রিক বিষয়বস্তু তুলে ধরে সংসদীয় কমিটির কাছে সরকার পক্ষ থেকে। সেই কাজটি নরেন্দ্র মোদী সরকার শশী থারুর কাছে তুলে ধরেছে। সেখানে অনেক বিষয় আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনার একটা পর্যায়ে তারা শেখ হাসিনার ব্যাপারে যখন জানতে চায় নরেন্দ্র মোদী সরকারের কাছে যে শেখ হাসিনার ব্যাপারে আপনাদের অভিমত কি, আপনারা কি চিন্তা ভাবনা করছেন, ওই প্রতিবেদনে বলা হয়েছে তখন নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার ব্যাপারে সংসদীয় কমিটিকে অবহিত করেছে যে তারা শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে আর কোনো রাজনীতি করতে দেবে না। এখন নরেন্দ্র মোদী সরকার হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন নিল? এটি কি তাদের মনের ভিতরের কথা নাকি বাংলাদেশকে খুশি করার কথা? এই প্রশ্নটা কিন্তু ওঠা এখন খুবই স্বাভাবিক হয়ে গেছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ 2টা বছর শেখ হাসিনাকে নিয়ে তারা এমন খেলা খেলেছে, তাকে দিয়ে বাংলাদেশের মাটি উত্তপ্ত করার চেষ্টা করেছে, বাজার গরম করার চেষ্টা করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদী সরকারের কাছে বারবার তাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির কোনোরূপ জবাব তারা দেয় নাই, কোনো ভ্রুক্ষেপও করে নেই, কোনো পাত্তাও তারা দেয় নাই। এমনকি বাংলাদেশে এখানে যে একটি আলাদা রাষ্ট্র, এইটুকুও তারা বোঝার চেষ্টা করে নাই। এখন হঠাৎ করে কি হলো, তাদের কোন শুভবুদ্ধির উদয় হলো যে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হচ্ছে? এবং তারা এই ঘোষণাও দিয়েছে যে বাংলাদেশ শেখ হাসিনাকে চেয়ে তাদের কাছে যে চিঠিটা দিয়েছে সেই চিঠি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং চিঠির বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখছে। এতদিন পরে কেন হঠাৎ করে তাদের এই শুভবুদ্ধির উদয় কেন হলো? এখানে আমরা ধারণা করতে পারি 3টি কারণে, মূলত সবচেয়ে বেশি 3টি কারণ এখানে সামনে আনা হয়েছে। এই 3টি কারণে নরেন্দ্র মোদী সরকার বা ভারত সরকার তারা বাধ্য হয়েছে, তাদের আর কোনো উপায়ন্তর না পেয়ে তারা এইটা আপাতত বাংলাদেশের মানুষের যে ক্ষোভ রাগ এটি প্রশমিত করার জন্য এই বয়ানটা বাজারে ছেড়েছে বা বাংলাদেশের সামনে এটি ছুড়ে দিয়েছে। নাম্বার 1, আপনারা জানেন মোংলা বন্দরে 370 কোটি টাকার একটা প্রকল্প সেখানে বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের কাজটা দেয়া হয়েছিল চীনকে। চীন সেখানে এই প্রকল্প বাস্তবায়ন করেছে। স্বাভাবিকভাবেই চীনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এখানে দেখা হয়েছে। তাদের যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে সেগুলো এখানে অ্যাপ্লাই করেছে, প্রয়োগ করেছে। এইটাতে ভারতের কানে একটু পানি ঢুকেছে। দ্বিতীয় যে বিষয়টি আসলো সেটি হচ্ছে ভারতের খুব নিকটবর্তী একটি জায়গা, একটি জেলা, ভারতের সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই লালমনিরহাটে বাংলাদেশ চীনের সহায়তায় নতুন একটি বিমানবন্দর এখানে স্থাপন করেছে। এবং ওই বিমানবন্দর, আমি ওই বিমানবন্দরে গিয়েছি, বিশাল বড় একটি বিমানবন্দর। আমি সন্ধ্যার পরে সেই বিমানবন্দরের এ মাথা থেকে ও মাথা হেঁটেছি, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছিল। অনেক বড় এরিয়া। তো সেইখানে চীনের অর্থায়নে এইটি নতুন করে চালু করার উদ্যোগ বাংলাদেশ গ্রহণ করেছে এবং অলরেডি কাজ সেখানে দিয়ে দিয়েছে। তাহলে এখানেও চীনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। তো 2টা জায়গায় যখন চীনের উপস্থিতি বাংলাদেশে একেবারে সরাসরি সশরীরে হাজির হয়ে গেছে, আর তিস্তা প্রকল্প তো দীর্ঘদিন ধরেই এই আলোচনা চলছে যে সেটা চীনের কাছেই দেয়া হবে, তাহলে চীন এখানেও তাদের ঘাঁটি গাড়বে, তাদের নিরাপত্তা সরঞ্জামাদি এখানে প্রতিস্থাপন করবে। এই অঞ্চলের খুব কাছাকাছি ভারতের যে চিকেন নেক আছে, এইটা নিয়ে ভারত অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। এখন ভারত হয়তো এই রিয়েলাইজটুকু করার চেষ্টা করছে, তাহলে চিকেন নেক কি হুমকির মুখে পড়ে যাচ্ছে? বাংলাদেশ কি ক্রমাগতভাবে
চীনের দিকে ঝুঁকে পড়ছে। এরই ভিতরে আরো একটি মারাত্মক কাণ্ড যেটি ঘটেছে সেটি হচ্ছে তারা তারেক রহমানকে ভারতে নেবার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে, প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এখনো তাদের সেই চেষ্টা অব্যাহত আছে। তারা খুব মনে প্রাণে চেয়েছে, বিভিন্ন মারফতে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন দুতিয়ালির মাধ্যমে তারা চেষ্টা করেছে যে তারেক রহমানের প্রথম সফরটা হবে ইন্ডিয়ায়, দিল্লিতে। কিন্তু তাদের সেই আশা নিরাশা হয়েছে। তারেক রহমান তার প্রথম সফর হিসেবে চীন এবং মালয়েশিয়াকে বেছে নিয়েছেন। তারেক রহমান এই জায়গায় কৌশলগত দিক দিয়ে প্রচন্ড দক্ষতার পরিচয় দিয়েছেন এবং তিনি যে একজন রাষ্ট্রনায়ক, সেই প্রকৃত রাষ্ট্রনায়কোচিত একটি ভূমিকাই তিনি এখানে পালন করেছেন। এটি তার সবচেয়ে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় বহন করেছে। এই ঘটনার পরে ভারতের কানে আরো বেশি পানি ঢুকেছে, তাদের গায়ে লেগেছে যে ঘটনা কি, আমরা ভাবছি কি আর হচ্ছে কি। আরো যে ঘটনাটি ঘটলো এই কয়েকদিন আগে, মাসখানেক আগে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকে জানিয়ে দেয়া হলো যে আপাতত প্রধানমন্ত্রীর ভারত সফর হচ্ছে না। অর্থাৎ তারেক রহমান সাফ জানিয়ে দিয়েছেন ভারতকে যে তিনি ভারত সফর করবেন না। যখন এই ঘোষণা তাদের কাছে গেছে তখন তো তারা খতিয়ে দেখেছে যে কেন, কি কারণে তারেক রহমান ভারত সফর করতে চাচ্ছে না বা ইচ্ছুক নয়। তারা পর্যবেক্ষণ করেছে। তো আকামকেও করলে পরে সেই আকামের চিহ্ন তো তাদের কাছে সব থেকেই যায়, রেকর্ড তো থেকেই যায়। তারা ওইটা দেখেছে, সব কিছু পর্যবেক্ষণ করে দেখেছে যে বিগত কয়েকটা বছর ধরে বাংলাদেশের সাথে যে আকাম করেছি, আর এর আগে 17 বছর ধরে হাসিনাকে দিয়ে যে আকামগুলো করিয়েছি, সুতরাং খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি প্রথমেই ভারত সফরে আসবেন, এটি মনে করার কোনো কারণ নাই। এটা তারা বুঝতে পেরেছে। আর এটি বুঝতে পেরেই তারা এখন উপযাচক হিসেবে অনেকটা, বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বা ফেরত চাওয়ার ব্যাপারে আপাতত কোনো কথা নাই, কিন্তু তারা উপযাচক হিসেবে ওই সংসদীয় কমিটির কাছে নরেন্দ্র মোদী সরকার এই প্রস্তাব দিয়েছে এবং ওই প্রতিবেদনটা আবার তারা প্রকাশও করেছে যাতে বাংলাদেশের দৃষ্টিগোচর হয়। তারা বলেছে যে না, শেখ হাসিনা ভারতে কোনো, সে মানবিক দিক দিয়ে সেখানে ঠাঁই পেয়েছে, সে কোনো রাজনৈতিক আশ্রয় পায় নাই। সুতরাং আমরা ভারতের মাটি ব্যবহার করে তাকে এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দিব না। আবার প্রথম কলকাতা তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাদের ইউটিউব চ্যানেলে। তারা বলছে যে শেখ হাসিনা কি ভারতের এই মায়াকে, এই দয়াকে তিনি তার উপরে ভারতের দায়িত্ব বা কর্তব্য হিসেবে ধরে নিয়েছেন। ভারত যে তাকে এখানে থাকতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, খেতে দিচ্ছেন, এইটাকে কি শেখ হাসিনা ভেবে নিচ্ছেন যে ভারত তার প্রতি তার রাজনৈতিক সমর্থন দিচ্ছে বা তাকে অনেক কিছু করে দেবে? এটি যদি শেখ হাসিনা মনে করে থাকে তাহলে সে প্রচন্ড ভুল করছে। তারা কিন্তু বয়ান উৎপাদনের চেষ্টা করছে এবং তাদের আগের যে আকাম কুকামগুলো, এগুলো কিন্তু তারা ফেরানোর চেষ্টা করছে। এখন ভারত তার এই প্রতিবেদনের মাধ্যমে যে কথাটি জানালো, এইটা জানানোর পরেও কি তাদের বিশ্বাস করার কোনো কারণ আছে? আমরা মনে করি যে ভারত এখনো সেই বিশ্বাসযোগ্যতার পরিচয় বাংলাদেশের কাছে তুলে ধরতে পারে নাই। কারণ এখনো বাংলাদেশের যে খুনি চক্রটি, যে লুটেরা চক্রটি, যারা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে নির্মমভাবে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছে, সেই চোর এবং লুটেরা গোষ্ঠীকে ভারত সেখানে ঠাঁই দিয়েছে। প্রত্যেকটা নেতাকর্মী সেখানে গিয়ে তারা মিটিং করছে, বাংলাদেশ বিরোধী কার্যকলাপে তারা লিপ্ত হচ্ছে। তারা বাংলাদেশের ভিতরে আবার ঢুকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশের নাগরিকদেরকে তারা হুমকি দিচ্ছে, বাংলাদেশে ফিরে এসে তারা এত মানুষকে মারবে, তত মানুষকে মারবে, এই ধরনের হুমকি দিচ্ছে। ভারত কি তাদের চুপ করাতে পেরেছে বা চুপ করিয়েছে? ভারত কি কখনো তাদেরকে এইটা বলেছে যে তোমরা যদি এই ধরনের কার্যক্রম ইন্ডিয়ার মাটিতে বসে করো তাহলে কিন্তু আমি তোমাদেরকে এখান থেকে বের করে দিতে বাধ্য হব? এই কথা কি ইন্ডিয়া তাদেরকে বলেছে? না, বলে নাই তো। তাহলে যেহেতু বলে নাই এবং এখনো তারা সেখানে সংঘবদ্ধভাবে ছাত্রলীগের, যুবলীগের এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা সেখানে আশ্রয় নিয়েছে, তারা এখনো বিভিন্ন পার্কে, বিভিন্ন রেস্টুরেন্টে বসে মিটিং করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য তারা সেখানে সলা পরামর্শ করছে, তারা সেখানে পরিকল্পনা করছে। এগুলো কি ভারতের গোয়েন্দা সংস্থারা জানে না? অবশ্যই জানে, তাদের নাকের ডগার উপরেই এগুলো হচ্ছে।
কিন্তু কই, তারা কি কাউকে গ্রেপ্তার করেছে? কাউকে গ্রেপ্তার করে কি বাংলাদেশকে অবহিত করেছে যে এই যে আপনার দেশের ফাঁসির দণ্ডপ্রাপ্ত অমুক আসামিকে আমরা গ্রেপ্তার করেছি, বন্দি প্রত্যার্পণ চুক্তির আলোকে আসুন আমরা আলোচনা করি কিভাবে তাদেরকে ফেরত দিবেন? এমনকি বাংলাদেশের একজন উদীয়মান তরুণ সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব উসমান হাদি, তার হত্যাকারী ভারতে পালিয়ে আছে, জামাই আদর করে তাদেরকে রেখেছে গ্রেপ্তারের নামে। সুতরাং ভারত আমাদের কাছে বলল আর আমরা এটি মেনে নিলাম বা বিশ্বাস করে নিলাম, বাংলাদেশের মানুষের বিশ্বাস অর্জনের যোগ্যতা ভারত এখনো পুরোপুরি অর্জন করতে পেরেছে বলে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষকরা সেটি মনে করছে না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।